আমি প্রথমে এখানে যখন রয়েছি একটা সাধুবাদ আপনাদের জানাতে চাইছি, এবং সেটা হলো, এবং আমি আপনাদের, এটা আপনাদের কৃতি, আপনাদের কৃতিত্ব, আপনাদের জন্যই হয়েছে, কেউ মানুক আর না মানুক, আমি অন্তত মানি, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে আবার কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়তে পরিণত করা হয়েছে। এবং সেই জন্য যখন আমরা পশ্চিমবঙ্গের বাংলার অতীতের কথা বলছি, সেই অতীতকে মিটিয়ে দেবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর যে সিম্বলিজম, সেই সিম্বলিজম হচ্ছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি রিভার্টেড টু বিকাম কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়। আমার মনে হয় যে এই পদক্ষেপ, এই সাংকেতিক পদক্ষেপের মাধ্যমেই কিন্তু বাংলার নবজাগরণ, পুনর্জাগরণ এবং বাংলার ভবিষ্যৎ, বর্তমান এবং তার ভবিষ্যতের এ কিন্তু সংকেত। এবং সেই জন্যে আমি সেই সময় আমার খুব একটি, আমাদের সকলেরই, অনেকেরই খুব দুঃখ হয়েছিল। কেননা আপনারা জানেন যে কিছুদিন আমি দেখলাম আজকে, এবং আমি নাম নিয়ে বলছি, বিপ্লব গাঙ্গুলি মহাশয়, তিনি মাঝে মাঝেই ওই অ্যানাউন্সমেন্ট করেন, কম্পেয়ার করেন, বিভিন্ন কবিতা টবিতা আবৃত্তি করেন, এবং আশা করছি আমি যা বক্তব্য দিচ্ছি তিনিও শুনবেন। তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন, দেখলাম যে এখানে উত্তরবঙ্গ আছে, দক্ষিণবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের নাম কবে বদলাবে? পশ্চিমবঙ্গের নাম আমি বলছি কোনোদিনই বদলানো যাবে না। এবং বিশেষ করে আমরা এইখানে দাঁড়িয়ে আমাদের মনে রাখা উচিত যে এই যে পশ্চিমবঙ্গের নাম বদলানোর পেছনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য, সেই অভিসন্ধি, সুপরিকল্পিত উদ্দেশ্য হলো একটি গুরুত্বপূর্ণ অতীতকে ভুলিয়ে দেওয়া। অবিভক্ত বাংলা ছিল, সেই বাংলা কেন পশ্চিমবঙ্গ হলো, এ যাতে আমাদের আগামী প্রজন্ম না জানে ইতিহাস, এই ইতিহাস যাতে তারা না জানতে পারে, সেই জন্য পশ্চিমবঙ্গের নাম বদলে দিয়ে একে বঙ্গ করো, বঙ্গভূমি করো, বাংলা করো। কিছুদিন পর বলবে ওপারে তো হয়ে গেছে সবুজ, এপারেও হচ্ছে, বাংলাদেশই করে দিই না কেন? সেই জন্য বৃহত্তর বাংলাদেশও করো। আজ থেকে 30-40 বছর পর আজকে যদি আমরা না রুখে দাঁড়াই, তাহলে এই দাবিও উঠতে পারে পশ্চিমবঙ্গের বুকে। বিপুলদা যখন বলছিলেন, আমার কাছে রয়েছে বলে আমি ভাবলাম যে, এবং বিশেষ করে একল গীতটা যখন হচ্ছিল, এবং একল গীতের শেষে আমাদের নিজেদের আইডেন্টিটি, আমরা সমাজে আমরা কি, আমাদের কি সমাজ, আমাদের কি উদ্দেশ্য, আমরা কে, আমরা কারা, আমাদের সামাজিক জীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্র জীবনে আমরা কারা, সেই চেতনার কথা এই একল গীতের মাধ্যমে আবার জাগ্রত করার কথা বলা হলো। সেই সঙ্গীত পরিবেশন যখন করা হলো, আপনারা সকলেই পড়েছেন, আমিও ছোটবেলায় পড়েছি, আপনারাও পড়েছেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বাবু জন্মেছিলেন আগ্রায়, এবং তিনি তার মৃত্যু, শেষ জীবন তিনি কাটিয়েছিলেন বহু বছর পুনাতে, অর্থাৎ এক অর্থে প্রবাসী। আজকের দিনে, আজকের লিঙ্গ যদি ব্যবহার করি, তাকে বলা হবে বহিরাগত। কেন, তিনি বাঙালি হয়ে পশ্চিমবঙ্গে কোনোদিন থাকেননি বা কাজ করেননি, পড়াশোনা করেছিলেন, চলে গেছিলেন। তারপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমনিবাস, তার সমগ্রতে একটি অসাধারণ চিঠি, একটি অসাধারণ বক্তব্য কিন্তু রয়েছে, এবং সেই বক্তব্য আনন্দ পাবলিশার পাবলিশ করেছে। অন্তত সেই এডিশনে ছিল, পরবর্তী এডিশনে জানি না সেটাকে এডিট করে ডিলিট করে দিয়েছে কিনা। কেননা আমরা একটা খুব অদ্ভুত পরিস্থিতির মধ্যে বাস করছি, একটু ভেবে দেখবেন। বন্দে মাতরমকে যখন খণ্ডিত করার কথা, দাবি মুসলিম লীগ 1938-এ ওঠালো, এবং এখান থেকে লালগোলা তো বেশি দূর নয়, আপনারা বন্দে মাতরমের উৎস যে লালগোলা, এবং আমি বুক চিতিয়ে এই কথা সারা ভারতবর্ষে বলেছি যে বন্দে মাতরমের উৎস হচ্ছে লালগোলা, মুর্শিদাবাদ। তো 1938 সালে আমি ওই ফিরে আসছি আনন্দ পাবলিশার এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমনিবাসে একটু ফিরে আসছি, কিন্তু আমি তার রেফারেন্সটা একটু দিচ্ছি।
সন্দর্ভটা দিচ্ছি। 1938 সালে মুসলিম লীগ যখন দাবি করলো যে এই সম্পূর্ণ গান গাওয়া যাবে না, হঠাৎ করে, তার আগে 30 বছর ধরে বন্দে মাতরম গাওয়া হয়েছে, প্রত্যেক কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হতো, প্রত্যেক জনসভায় বন্দে মাতরম গাওয়া হতো, অখণ্ড বন্দে মাতরম গাওয়া হতো। এবং 1905 সালে যখন বঙ্গ ভঙ্গ হলো, সেই সময় বন্দে মাতরম সম্প্রদায় বলে হেমেন্দ্র প্রসাদ ঘোষ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সবাই মিলে যে গঠন করলেন বন্দে মাতরম সম্প্রদায়, সেই সম্প্রদায়ে সদস্যরা যখন প্রভাত ফেরি করে করে বন্দে মাতরম গাইতেন, তারা অখণ্ড বন্দে মাতরম গাইতেন। এবং সেই জন্যে অনেকে সেই সময় দীনেশচন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাধা কুমুদ মুখোপাধ্যায়, রাধা কমল মুখার্জি, বহরমপুর ব্রাদার্স যাদের বলা হতো, রামানন্দ চট্টোপাধ্যায়, সবাই মিলে তখন বলেছিলেন যে 3 দশক ধরে যে বন্দে মাতরম অখণ্ড গাওয়া হলো, তখন তো মনে হয়নি যে পৌত্তলিকতার কথা। এবং সেই সময় যে পত্রিকা, দৈনিক পত্রিকা, বাংলা দৈনিক পত্রিকা প্রধান ভূমিকা নিয়েছিল মুসলিম লীগের এই দাবির বিরোধিতা করাতে, সে ছিল আনন্দবাজার পত্রিকা। এবং কি অদ্ভুত, সে 1938 সালের পর এখন যখন 150 বছর পালন হচ্ছে বন্দে মাতরমের, মুসলিম লীগ শুধু বিরোধিতা করেনি, মুসলিম লীগ কলকাতা শহরের রাজপথে বন্দে মাতরম, আনন্দমঠ, কয়েক হাজার পুস্তক আনন্দমঠ রাস্তায় ফেলে, রাজপথে ফেলে সেগুলোর আগুন জ্বালিয়েছে, বনফায়ার। বন্দে মাতরমের বন্যী উৎসব এর নাম, এর তীব্র কটাক্ষ বিরোধিতা করে রেজাউল করিম লিখেছিলেন। পরবর্তীকালে সেগুলো সংকলিত হয়েছিল বঙ্কিমচন্দ্র এবং মুসলমান সমাজ, তার বিখ্যাত বইতে। কিন্তু যারা ওই খেটে খাওয়া মানুষের পক্ষে এ রাজ্যে 34 বছর বক্তব্য রেখেছিল, তারা এমন একটি পরিস্থিতি পরবর্তীকালে তৈরি করেছিল যে রেজাউল করিমের বই কিন্তু খুঁজে পাওয়া যায় না। সে বই উদ্ধার করে আমরা বিলি করছি, আবার আমাদের বলে আমরা সেকুলার না, আমরা হচ্ছি সাম্প্রদায়িক। রেজাউল করিমের কথা আমরা বলি, আমরা লিখছি, সে বই পুনর্মুদ্রণ করে আমরা পরিবেশন করছি, কিন্তু আমাদেরকে বলা হয় ফ্যাসিস্ট। যাই হোক, সে অন্য কথা। তো আমি ওই বন্দে মাতরমের ভূমিকার কথা বলছিলাম। রামানন্দ বাবুর লেখা মডার্ন রিভিউতে রামানন্দ বাবুর লেখা, এবং সুনীতি চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন সবাই মিলে সেই সময় আলাদা একটি সভা করে, বৈঠক করে মহাত্মা গান্ধীকে একটি বিশেষ চিঠি তারা প্রতিবেদন দিলেন যে বন্দে মাতরম অখণ্ড গীত এবং কেন অখণ্ড। বিপিন চন্দ্র পাল ধারাবাহিক ধর্ম পত্রিকায় শ্রী অরবিন্দর দ্বারা সম্পাদিত, শ্রী অরবিন্দ যখন আলিপুর জেল থেকে ছাড়া পেলেন, তারপর যে তিনি ধর্ম এবং কর্মযোগিন পত্রিকা সম্পাদনা শুরু করেছিলেন, সেই ধর্ম পত্রিকাতে ধারাবাহিকভাবে বিপিন চন্দ্র পাল লিখে গেছিলেন বন্দে মাতরমের উদ্দেশ্য, বন্দে মাতরমের উৎস এবং বন্দে মাতরমের মধ্যে যে জাতীয় আধ্যাত্মিক জাতীয়তাবাদ, এর যে বন্দে মাতরম একটি স্বরূপ, সে কথা তিনি লিখে গেছিলেন। কিন্তু কি অদ্ভুত দেখুন, যে 38 সালে যখন বঙ্কিমের শতাব্দী হলো, তখন বন্দে মাতরমের বিরোধিতা এক সংখ্যক মানুষ একটি বিশেষ মানসিকতা তারা পোষণ করে, বিচ্ছিন্নতাবাদের মানসিকতা। তারাই বাংলার বুকে দাঁড়িয়ে সেই বন্দে মাতরমের বিরোধিতা করেছিলেন। এবং কি আশ্চর্য লাগে, যখন বন্দে মাতরমের 150 বছর পালন করছে, সবচেয়ে তীক্ষ্ণ এবং সবচেয়ে তীব্র বিরোধিতা হলো ওই কিছু সংখ্যক মানুষ এক প্রকার বিচারধারার মাধ্যমে এই বাংলার মাটি থেকে। অর্থাৎ আমাদের এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি বা আমরা সম্মুখীন হয়ে আছি, যেখানে একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ বারে বারে কিন্তু মাথা চাড়া দিচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে। এবং এই বিচ্ছিন্নতাবাদ এমন একটি মানসিকতা মাথা চাড়া দিচ্ছে এবং একেবারে জাঁকিয়ে বসার চেষ্টা করছে। তার উদ্দেশ্য হলো পশ্চিম বাংলার আইডেন্টিটি, তার উদ্দেশ্যকে পরিবর্তন সম্পূর্ণভাবে করা, ভুলিয়ে দেওয়া।
না হলে বন্দে মাতরমের বিরোধিতা হয় পশ্চিমবঙ্গ থেকে। ধারা 370 যখন বিলুপ্ত হয় সুদূর কাশ্মীরে, তার সবচেয়ে তীব্র বিরোধিতা হয় পশ্চিমবঙ্গ থেকে। কেন? এবং এই বিচ্ছিন্নতাবাদের মানসিকতা কিন্তু আমরা কেবল সাংস্কৃতিক জগতে দেখছি, আমরা গভর্নেন্সে দেখছি, শাসন পদ্ধতি শাসনের মাধ্যমে দেখছি। একটি সংঘীয় পরিকাঠামোর অঙ্গ যে পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ বাবুর বিখ্যাত সেই প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলনে তিনি সভাপতি ছিলেন। 1948 সালে প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে, এবং সেইখানে আমি অনুরোধ করব আপনাদেরকে তার সভাপতির ভাষণ আপনারা একবার দেখবেন, আমরা সে পুনর্মুদ্রণ করছি। এবং সেখানে তিনি বলছেন স্বাধীন ভারতবর্ষে বাংলা পশ্চিমবঙ্গের রোল, তার দায়িত্ব এবং তার ভবিষ্যৎ। এবং তার মধ্যে, তার মানসিকতার মধ্যে কিন্তু কোনো সংঘাত ছিল না। না হলে আমি দেখি যে ধরুন এই বহরমপুরে দাঁড়িয়ে বলছি, বহরমপুরের সাথে আমার ছোটবেলা থেকেই আমি 21 বছর বয়সে প্রথম বহরমপুর আসি, এখন প্রায় 50 ছুঁই এখনো বহরমপুর আসছি যাচ্ছি, নিরন্তর 25 বছর প্রায় চলেছে। বহরমপুর থেকে, এখান থেকে সুদূর পন্ডিচেরি থেকে গেছিলেন প্রণব কুমার ভট্টাচার্য, আপনারা অনেকে শুনেছেন। এই বিবেকানন্দ ব্যায়াম সমিতির তিনি সংস্থাপক। তিনি সেখানে গিয়ে ঋষি অরবিন্দের এবং শ্রীমায়ের একান্ত ভক্ত। 65 বছর তিনি পন্ডিচেরিতে কাটিয়েছিলেন আশ্রমে। তা তিনি তো বাঙালি ছিলেন, আদ্যপান্ত বাঙালি, বাংলায় চিঠি লিখতেন। এবং আশ্রম জীবনেও আমাদের মতন ছাত্ররা যারা ছিল বেশ ব্যায়াম ট্যাম করতাম তখন। তিনি যেহেতু শরীর চর্চা বিভাগের তিনি সংস্থাপক ছিলেন, ব্যায়াম ট্যাম চর্চা আমরা করতাম। তিনি নিজে রান্না করে আমাদের মাংস খাওয়াতেন, এবং মাংস খাই আমরা, কিন্তু ভেজিটেরিয়ান না। কিন্তু কোনোদিন তাকে পন্ডিচেরিতে বা দক্ষিণ ভারতে কেউ বলেনি যে চলে যাও, ফিরে যাও, যেখান থেকে তুমি এসেছো সেখান থেকে ফিরে যাও। পশ্চিম বাংলার একটি অবিভক্ত বাংলা বলি, পশ্চিমবঙ্গের একটি আলাদা আইডেন্টিটি ছিল, এবং সেখানে রিজিয়নাল অ্যাসপিরেশন যা বলি আমরা, তার সাথে জাতীয় উন্নতি বা ন্যাশনাল প্রোগ্রেসের কোনো সংঘাত ছিল না। পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে বাঙালি, কোনোদিন কিন্তু কাউকে বহিরাগত তকমা দেয়নি, এবং একসময় সর্বক্ষেত্রে শিক্ষা থেকে শুরু করে বাণিজ্য, শিল্প এবং বিজ্ঞান গবেষণাতেও বাঙালি সারা জাতীয় স্তরে, সারা পৃথিবীতে নিজের ছাপ ছেড়ে গেছে। এবং গতকাল এই আমাদের একটি কলকাতাতেও একটি অনুষ্ঠান, আলোচনা সভা ছিল, এবং সেখানে আমি এই কথা বারবার উল্লেখ করে বলেছি যে আমাদের এই যে আলাদা হওয়ার যে মানসিকতা, সেই মানসিকতার অবসান ঘটাতেই হবে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক না, খুব সংকটজনক আগামী দিনে হয়ে উঠবে। কেননা আমরা একটি সীমান্তবর্তী রাজ্য, আমাদের ইতিহাসে ভাগ রয়েছে। ভাগ্যিস শ্যামাপ্রসাদ বাবু সেই সময়, এবং সকলে তাকে সমর্থন করেছিলেন, বাংলার হুজ হু অফ বেঙ্গলি সোসাইটি, রিগার্ডলেস অফ দেয়ার পলিটিক্স, ডক্টর বিধানচন্দ্র রায়, সুরেন্দ্র মোহন ঘোষ, মধু ঘোষ, কংগ্রেসের তখন তিনি বেঙ্গল কংগ্রেসের অধ্যক্ষ। অন্যদিকে বামপন্থীরা ভোট দিলেন পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে অ্যাসেম্বলির ভেতর, বেঙ্গল অ্যাসেম্বলির ভেতর। কেন? তারা জানতেন যে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে, অস্তিত্বের লড়াই এবং নিজেদের রাজনৈতিক আইডেন্টিটি বজায় রাখতে তাদেরকে পশ্চিমবঙ্গ বলে একটি প্রদেশ গঠনে সমর্থন তাদের করতে হবে। কিন্তু তারা অ্যাসেম্বলির বাইরে এসে বললেন, বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবার কে। এটা ছিল তাদের পাবলিক স্টান্স, কিন্তু তারা ভেতরে সমর্থন করেছিল। কেন? তারা জানতেন যে দেশ ভাগ হলে এবং সম্পূর্ণ বাংলা যদি ওপারে চলে যায় পাকিস্তানে, তাহলে কোনো রাজনীতি, কোনো সমাজনীতি, কোনো দলনীতি, কোনো প্রকল্পের কোনো ভবিষ্যৎ থাকবে না, হিন্দু সমাজের ভবিষ্যৎ তো থাকবেই না। সেই জন্য আমরা নিজেদেরকে আগে বাঁচাই, তারপর আমরা যে রঙের রাজনীতি করি না কেন সেটা আমরা পরে দেখব।
আমার মনে হয় যে আজকে পশ্চিমবঙ্গের সামনে এই ধরনের একটি সংকট হয়ে এসেছে, এবং সেই জন্য সেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ, আমি কয়েকটা পংক্তি মাত্র পড়ছি। তিনি বলছেন, সেই সময় লিখছেন 46-এর পর লিখছেন, এবং আশা করি আগামী এডিশনস গুলোতে এগুলো থাকবে, এই চিঠিটা, এই লেখাটা অন্তত থাকবেন। বলছেন, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে যিনি সঙ্গদান করেন তিনি বন্ধু। গত 3-4 বছরে বাঙালির জীবনে উল্লিখিত বিপর্যয়ের কোনোটি বাদ পড়ে নাই। সুতরাং কে বন্ধু কে শত্রু তাহা চিনিয়া লইবার সুযোগ তাহার যথেষ্ট ঘটিয়াছে। শ্মশানের চিতার আলোয় বাঙালি কি বন্ধুর মুখ চিনিতে পারে নাই? অর্থাৎ 47-এর আগে 43 থেকে শুরু হয়ে গেছে সারা পৃথিবী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে বিশেষ করে প্রকোপ পড়ল বাংলার ওপর। তারপর 43-এ 50-এর মন্বন্তর, একেবারে দিশাহারা হয়ে উঠল বাঙালি, এবং সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং এটা ইট ইজ অন রেকর্ড, যারা আপনারা ইতিহাসবিদ রয়েছেন, ইতিহাস চর্চা করেন, আপনারা জানেন যে হি আন্ডারটুক দ্য লার্জেস্ট আনঅফিসিয়াল ফ্যামিন রিলিফ, এবং তারপরে দেশভাগ বাংলা ভাগ। তিনি বলছেন, হিন্দু ভিন্ন হিন্দুর অন্য বন্ধু থাকিতে পারে না। এমন কথা বলার আমার উদ্দেশ্য নয়, আমি শেষে বলছি, যাহারা সম্প্রদায়ের গণ্ডি ছাড়াইয়া মানবতার বিস্তীর্ণতর লোকে উত্তীর্ণ হইয়াছেন তাহারা আমাদের বরেণ্য, কিন্তু যেখানে রক্তের আকর্ষণে রক্ত সাড়া দেয়, নারীর টানে প্রান্তিক ভেদ বুদ্ধি ঘুচিয়া যায়, আমাদের প্রীতি ও আত্মীয়তা সেইখানেই নিবেদিত হইবে। ভারতবর্ষে 30 কোটি হিন্দুর সহিত বাঙালি হিন্দু একাত্মতা অনুভব করুক, তবেই সে অভয় হইবে, সুস্থ হইবে, নিরাপদ হইবে। এই যে বিচ্ছিন্নতাবাদ, আমরা আলাদা, বাংলা আলাদা, আমরা সারাক্ষণ অন্য কিছু করতে চাই, এবং সেইভাবে আমরা করব আমাদের ন্যাশনাল মেইন স্ট্রিমের সাথে। এই যে ধরনের একটি ন্যারেটিভ যে পুশ করা হয়, এই যে ভারতবর্ষের 30 কোটি হিন্দু সহিত বাঙালি হিন্দুর একাত্ম অনুভব করা, আমার মনে হয় যে খুব গভীরে গেলে আমরা যদি স্ট্যাটিস্টিক্স, ফিগার্স, এই সবের থেকে একটু সরে এসে যদি গভীরে যাই, ওই মানসিক বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা করা, এবং সেই মানসিক বিচ্ছিন্নতাবাদকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে আমরা আবার পশ্চিমবঙ্গকে মেন স্ট্রিমে ফিরিয়ে আনতে যদি পারি, তাহলেই পশ্চিমবঙ্গ তার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে দৃঢ় পদক্ষেপে। আমি এখানে, আমরা একটা ছোট্ট পুস্তিকা বার করেছি, এবং সেই পুস্তিকার নাম হলো বেঙ্গল ম্যাটার্স। অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতের ক্ষেত্রে, ভারতের বর্তমান এবং ভারতের ভবিষ্যতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি প্রদেশ, অ্যান্ড দেয়ারফর বেঙ্গল ম্যাটার্স। এবং সেখানে আমরা দেখছি যে গত 12 বছর, 2014 থেকে, 2014-তে একজন প্রধানমন্ত্রী হলেন যিনি স্বামী আত্মাস্থানন্দজির দেওয়া প্রসাদী ফুল নিজের বুক পকেটে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর শপথ নিলেন। এবং গত 12 বছরে আমরা দেখেছি, এবং খুব স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা এই বইতে দেখিয়েছি, এই পুস্তিকায় দেখিয়েছি। আমি সকলকে আপনাদের অনুরোধ করব, সময় কম ছিল বলে তার বাংলা অনুবাদও হচ্ছে, কিন্তু ইংরেজিটা খুব সরল, সহজ। সেখানে আমরা বারে বারে দেখিয়েছি যে গত 12 বছরে প্রত্যেকটা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে, পরিকাঠামোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বারবার কিন্তু কেন্দ্র করে বহু প্রচেষ্টা, বহু প্রকল্প করা হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এবং আমি যদি কেবলমাত্র শিক্ষার স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরি, সেখানে 2023-এ 8207 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল।
প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল 10%, প্রাইমারি সেকেন্ডারি স্কুলের 10% স্কুল বন্ধ হয়ে গেল, বলা হলো পুয়ার ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি। ডিসেম্বর 2025, অর্থাৎ এক বছরও না, কয়েক মাস আগে, ডিসেম্বর 2025-এর পরিসংখ্যান দিচ্ছে 1571 স্কুল পশ্চিমবঙ্গে যেখানে জিরো এনরোলমেন্ট এবং 27,348 টিচার তারা পোস্টেড হয়েছে 6,703 লো এনরোলমেন্ট স্কুল। আমি কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়ের কথা দিয়ে শুরু করলাম, ভেবে দেখবেন তো গত 2017-18 থেকে এই 2024-25 যে কটা বিশ্ববিদ্যালয়ে ঘোষিত হয়েছে এবং গঠন করা হয়েছে তার মধ্যে বিশ্বভারতীর পাশে বিশ্ব বাংলাও রয়েছে। সেখানে উপাচার্য ছাড়া সবাই অস্থায়ী, তার কোনো বিল্ডিং নেই, তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তার কোনো ল্যাব নেই, এবং প্রত্যেক বছর এনরোলমেন্ট হচ্ছে, এনরোলমেন্ট কমছে। পুরনো কলেজ বিল্ডিং এ বিশ্ববিদ্যালয় চলছে। স্টাফ, দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখবেন, সেখানে মুষ্টিমেয় স্টাফ অস্থায়ী, তারাই সব করছে, তারা মেজে পরিষ্কার করছে, অফিস ম্যান করছে, আবার এনরোলমেন্টও করাচ্ছে। ক্রাইসিস অফ এডুকেশন শুধু চেতনায় মস্তিষ্কে নেই, ক্রাইসিস অফ এডুকেশন রয়েছে একেবারে, মানে আমরা খুব ফিজিক্যাল স্টেটেও ক্রাইসিস অফ এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারে রয়েছে। এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর একটি খুব গভীর গবেষণার কেন্দ্র হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করতেন কি করতেন না, এটা হচ্ছে তার গবেষণার কেন্দ্র। এদিকে এই বিশ্বভারতীর নতুন ক্যাম্পাস উত্তরাখণ্ডে, সেইখানকার সরকার নতুন ক্যাম্পাস যাতে বিশ্বভারতীর সেখানে তৈরি হয় সম্পূর্ণভাবে তার সমর্থন এবং তার ফেসিলিটেশন করছে উত্তরাখণ্ডের সরকার। কে উত্তরাখণ্ডের সরকারে আছে আপনারা জানেন? আমি সেটাকে ডিফাইন বা মানে বলতে চাইছি না। আই ডোন্ট ওয়ান্ট টু ডিফাইন ইট, ইটস নট নেসেসারি। সর্বক্ষেত্রে আপনারা যদি দেখেন, there is no roadmap and there is no futuristic thinking। এবং সেই জন্যে আপনারা যদি দেখেন, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রজেক্ট, অর্থাৎ এরকম অনেক অনেক পিছিয়ে পড়া জেলা, বহু দশক ধরে পিছিয়ে পড়া জেলা ছিল, যেখানে বিশেষ করে নকশাল, মাওবাদ তাদের একেবারে ঘাঁটি ছিল, এবং এমন একটি মানসিকতা ছিল যে এগুলো পিছিয়ে পড়া জেলা বলে, এ পিছিয়ে পড়া জেলা, ইট ইজ ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট, ছেড়ে দাও, ওখানে কোনো উন্নয়ন হবে না, ওখানে পরিকাঠামো আমরা তৈরি করতে পারবো না, আমরা ঢুকতেই পারছি না সেখানে। 2018 সালে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম শুরু হলো, অর্থাৎ এদের মধ্যেও তো একটি আস্পিরিয়া রয়েছে, অ্যাসপিরেশন রয়েছে, এরাও তো এগিয়ে যেতে চায়, এবং সেই পিছিয়ে পড়া জেলাগুলোতে বিপুল সংখ্যক মানুষ, পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক স্তরের মানুষ থাকে, তারা উন্নয়ন, পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যের মুখ কোনোদিন দেখেনি। 2018-তে শুরু হলো, সব রাজ্য থেকে তাদের একটা দুটো করে জেলা তারা নথিভুক্ত করলো এই প্রোগ্রামের জন্য। এবং আজকে যখন সেই প্রোগ্রামের অ্যাসেসমেন্ট হচ্ছে, ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অ্যাসেসমেন্ট করে বলছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রোগ্রামস। এবং এই ধরনের যে মডেল, এই মডেল কিন্তু অন্যান্য দেশে, যেখানে এই সমান পরিস্থিতি রয়েছে, অন্যান্য দেশে এই মডেল কিন্তু রেপ্লিকেট করা যেতে পারে। অর্থাৎ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রজেক্ট একটি গ্লোবাল মডেল হয়ে উঠল। কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গ থেকে একটিও কিন্তু জেলা সেখানে নথিভুক্ত করা হয়। এদিকে এখানেও পিছিয়ে পড়া জেলা আছে, আমলাশোল থেকে শুরু করে অনেক এইরকম জেলা যেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভেঙে পড়েছে, যেখানে রাস্তাঘাট খুবই শোচনীয় অবস্থা, যেখানে ওষুধ নেই, ডাক্তার নেই, এবং যেখানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনো জেলা নেই, অর্থাৎ, এবং কেন নেই তার কিন্তু কোনো উত্তর নেই, তার কোনো লজিক্যাল উত্তর নেই। কিন্তু সেই জন্য বলছি যে
যখন ন্যাশনাল মেন স্ট্রিমে পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনার কথা হচ্ছে, এই কারণে আমাদের আনতে হবে পশ্চিমবঙ্গ, যে এত কাজ গত 12 বছর কেন্দ্রে, এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমি ক্যালেন্ডারে পণ্ডিতজির ছবিও রয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে যে প্রচেষ্টা চলছে, যে একেবারে প্রান্তিক স্তরের মানুষকেও আমাদের এগিয়ে আনতে হবে, তাদেরকেও এম্পাওয়ার করতে হবে, তাহলে কেন পশ্চিমবঙ্গ বঞ্চিত থাকবে? কেন এইখানে করতে দেওয়া হবে না? আমি আপনাদেরকে আরো কিছু পরিসংখ্যান দিচ্ছি। এই যে ধরুন বলা হয় যে একটা ন্যারেটিভ আছে বাংলা বিরোধী বা বাঙালির ইন্টারেস্ট। আমরা দেখছি গত 12 বছর ধরে বাঙালির কোনো উপকার হয়নি, বা বাঙালির অস্মিতা, আই ডোন্ট নো হোয়াট দে মিন বাই ইট। আমরা জানি বাঙালি অস্মিতা কি, এবং বাঙালি অস্মিতা, বাংলার অস্মিতা, এবং নিজে খাঁটি বাঙালি হয়েও ভারতবোধ যদি না থাকতো, তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি দক্ষিণ কলকাতার মেম্বার অফ পার্লামেন্ট হয়ে শ্রীনগরে কারাবরণ করতেন না। তিনি বলতেন এই তো ভালো আছি, আমার দরকার নেই যাওয়া। কিন্তু ভারতবোধ এবং বাঙালির জাতীয়তাবাদ, এর মধ্যে সামঞ্জস্য ছিল, এর মধ্যে কোনোদিন সংঘাত ছিল না। ডক্টর বিধানচন্দ্র রায়, এবং কেন আমি ডক্টর বিধানচন্দ্র রায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বাংলার কথা, তখন তারা এক। এবং জাতীয় স্তরে শ্যামাপ্রসাদ তখন ক্যাবিনেট মন্ত্রী, জাতীয় স্তরে যখন ভারতের প্রশ্ন, ভারতের উন্নতি, তখন শ্যামাপ্রসাদ রুখে দাঁড়াতেন। এবং আমরা জানি যে, আমার কাছে পরিসংখ্যানটা আছে বলে আমি আজকে শেয়ার করছি, চিত্তরঞ্জন লোকোমোটিভ, আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডক্টর বিসি রায়, তাদের একটি প্রধান ভূমিকা ছিল। শ্যামাপ্রসাদ তখন কেন্দ্রীয় মন্ত্রী, এবং 1950 সালে প্রথম আত্মনির্ভর ভারত, শ্যামাপ্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী 1950 সালে, তিনি তার উদ্যোগে, তার প্রচেষ্টায়, এবং সেই সব জমি তাদের সাথে কথাবার্তা বলে সব জমি ঠিকঠাক নির্ধারিত করে সেইখানে লোকোমোটিভ, চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা স্থাপিত হল। এবং আজকে দাঁড়িয়ে 2015 সালে, 2024-25, এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস has achieved unprecedented manufacturing growth, অর্থাৎ 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা 31শে মার্চ 2025-এ শেষ হলো, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি থেকে 700 ইলেকট্রিক লোকোমোটিভ প্রডিউস হয়েছে সারা ভারতবর্ষের জন্য। এবং এটা 20% ইনক্রিজ, 20% ইনক্রিজ এক বছরে হয়েছে। বাঙালি হয়ে গর্ববোধ করি, এর ইতিহাস যখন মনে করি আরো বেশি গর্ববোধ করি। চিত্তরঞ্জন লোকোমোটিভ পশ্চিমবঙ্গে অবস্থিত, গর্ববোধ করি। কিন্তু এই গর্ববোধ প্রকাশ করা যায় না তো। এই গর্ববোধ যদি আমি প্রকাশ করি, আমাকে বলা হবে পার্টিজান। এতে আমাদের কি? এই মানসিকতার পরিবর্তন, এই মানসিকতার পরিবর্তন না আনলে আগামী দিনে আমরা কিন্তু বিচ্ছিন্নতাবাদের একেবারে শিখরে গিয়ে পৌঁছবো। আমি আরো কিছু পরিসংখ্যান আপনাদেরকে দিতে চাইছি। ধরুন আজকে আমরা কোন স্তরে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই জন্য বারবার বলছি যে রোড ম্যাপ, মেইন স্ট্রিমিং অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য ন্যাশনাল মেইন স্ট্রিম। ধরুন ক্লেম করা হয় এই যে গ্রিন সিমেন্ট প্রোডাকশন, যেটা আজকালকার দিনে গ্রিন সিমেন্ট প্রোডাকশন হচ্ছে, যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, গ্রিন সিমেন্ট প্রোডাকশনে এইখানে ক্লেম করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইজ লিডিং ইন গ্রিন সিমেন্ট প্রোডাকশন। এবং আসল পরিসংখ্যান দেখাচ্ছে প্রথম টপ 10-এও পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ লিড করা তো দূরের কথা, ইট ইজ নট ইভেন ইন দ্য টপ 10। বলা হচ্ছে লার্জেস্ট হোসিয়ারি ক্লাস্টার, লার্জেস্ট হোসিয়ারি পার্ক, লার্জেস্ট ফাউন্ড্রি পার্ক ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আমরা জানি যে লার্জেস্ট গার্মেন্ট হোসিয়ারি তিরুপুরে, তামিলনাড়ুতে। এবং 2000 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ এত সব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও
40,000 কোটি টাকা এক্সপোর্ট হয়েছে তিরুপুর থেকে। পশ্চিমবঙ্গ কোথায়? তো এই যে ক্লেমগুলো করা হচ্ছে, এই ক্লেমগুলো কিসের উপর দাঁড়িয়ে আমরা ক্লেম করছি? যারা করছেন, আমরা করছি না, মানে যারা করছে আর কি, আমি সেইভাবে বলছি। 200টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হাইয়েস্ট ইন ওয়েস্ট বেঙ্গল বলা হচ্ছে, কিন্তু সেখানে ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে আবার টপ 10-এই পশ্চিমবঙ্গ নেই। ঝাড়খণ্ডে 158টা, উত্তরপ্রদেশে 286টা, উড়িষ্যাতে 146টা, তেলেঙ্গানাতে 157, আন্ধ্রপ্রদেশে 638টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তো এই যে পরিসংখ্যান, এই যে এগুলো যে পরিবেশন করা হচ্ছে, কোন ভিত্তিতে পরিবেশন করা হচ্ছে? If Bengal means business, then is it this business that Bengal means? এদিকে ভাইব্রেন্ট গুজরাট সামিট আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে যখন শুরু হয়েছিল, সেই ভাইব্রেন্ট গুজরাট সামিট এখনো অব্দি চলছে। 1 বছরের জন্য হয়তো কোভিডের সময় একটুখানি তার একটি ধাক্কা হয়েছিল, কিন্তু আজ অব্দি সেগুলো বন্ধ হয়নি। এবং প্রত্যেক ভাইব্রেন্ট গুজরাট সামিটে কত ইনভেস্টমেন্ট হলো, কোন খাতে গেল, কোন প্রকল্প শুরু হলো, সব হিসেব দেওয়া হয়, সবাই জানে সেই হিসেব। কিন্তু এখানে আমরা হিসেব চাইতে পারবো না। আমাদেরকে হিসেব চাইতে বললেই, আমরা হিসেব চাই যদি বলা হয়, আমরা বিরোধী, আমরা বাংলা বিরোধী। আচ্ছা ধরুন, আপনারা তো জানেন 2024 সালে এখানে কি হয়েছে, এবং মদিনা মসজিদ যে আদিনাথ মন্দির ছিল জানেন না ভদ্রলোক, যাই হোক, না জানারই কথা। কিন্তু ধরুন এই যে বাঙালি অবাঙালি, আমি যদি খালি একটি লিস্ট পড়ে দিই, আমাদের এই বইতে রয়েছে, আমি কোনো তথ্য ভিত্তিক, সব তথ্য ভিত্তিক কথাই বলছি। ধরুন কয়েকটা নাম যদি আমি আপনাদের সামনে বলি, ধরুন ডক্টর সুমন চক্রবর্তী, আইআইটি খড়গপুরের ডাইরেক্টর। কেন? যেহেতু আমরা একটি শিক্ষা আবহাওয়ায় রয়েছে, শিক্ষক এবং শিক্ষকদের সাথে। রঙ্গন ব্যানার্জি, ডাইরেক্টর আইআইটি দিল্লি। অমিত পাত্র, আইআইটি বিএইচইউ ডাইরেক্টর। প্রফেসর অশোক ব্যানার্জি, ডাইরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট উদয়পুর। প্রফেসর দেবাশিস চ্যাটার্জি, 3rd টার্ম ডাইরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজিকোড। শিলংয়ের বোর্ড অফ গভর্নর্স, সেখানে পওলা সেনগুপ্ত, পিকে ব্যানার্জি, মৌসুমী ভট্টাচার্য। এবার আরো চলে আসি সায়েন্স এডুকেশনে অশোক কুমার গাঙ্গুলি, অ্যাপয়েন্টেড ডাইরেক্টর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, আইসার, বেহরামপুর। শান্তনু ভট্টাচার্য, ডাইরেক্টর আইসার, তিরুপতি। ডক্টর গোবর্ধন দাস, ডাইরেক্টর আইসার, ভোপাল। আরো চলে আসি, সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর আইএসআই, কলকাতা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটিজ, গৌতম সূত্রধর, ডাইরেক্টর এনআইটি, জামশেদপুর। দিলীপ কুমার বৈদ্য took charge as director এনআইটি, শিলচর। আমি বলতেই থাকতে পারি। প্রধান কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে বাঙালিদেরকে বসানো, গত 12 বছরে নজিরবিহীন ভাবে বাঙালিদেরকে বসানো, এবং তাদের মেধার স্বীকৃতি দিয়ে তাদের বসানো। আমরা সায়েন্স এডুকেশন নিয়েও আমরা ডিসকাস করেছি। সেখানেও আমরা দেখাচ্ছি যে ভটনাগর পুরস্কার যারা পেয়েছেন, এবং রিকনস্টিটিউটেড ভটনাগর পুরস্কার, আগে অনেক মাঝে ভরণ পোষণ হতো, রিকনস্টিটিউটেড ভটনাগর পুরস্কার যারা পেয়েছেন, তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা বাঙালি। শান্তিনিকেতনকে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ দেওয়া, দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ, অর্থাৎ শান্তিনিকেতন বাঙালির দুর্গাপুজো সারা পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলো হয়েছে। এবং সেই জন্য বলছি যে আমাদের এই যে বারে এই যে সম্মুখীন হই এই কথার, এই প্রশ্নের, মানে সম্মুখীন করা হয় ফলসলি, যে পশ্চিমবঙ্গ নেগলেক্টেড, আমাদের বলা উচিত পাল্টা, যে অনেক হয়েছে 50 বছর সংঘাত, অনেক হয়েছে বিচ্ছিন্নতাবাদ, এবার পশ্চিমবঙ্গকে ভারতের প্রাণকেন্দ্রে, মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এবং এই যে একটি কথা
ভারতের প্রধানমন্ত্রী বলেন পূর্বোদয়, রাইজ অফ ইস্টার্ন ইন্ডিয়া। অতীতে কয়েক দশক ধরে একটি ইমব্যালেন্স দেখা গেছে এবং সেখানে আমরা দেখেছি যে ওয়েস্টার্ন ইন্ডিয়ার ডেভেলপমেন্ট অনেক বেশি দ্রুত গতিতে হয়েছে, পূর্ব ভারতের সেই অনুপাতে ততাধিক উন্নয়ন বা ডেভেলপমেন্ট হয়নি। তিনি বলছেন পূর্বোদয়, এবং সেই পূর্বোদয়কে এক প্রকার পরিচালনা নেতৃত্ব করবে অন্যান্য প্রদেশ করবে, কিন্তু পশ্চিমবঙ্গ করবে। আজকে আমরা কেন ভাবতে পারি না, এই যে আমি বলছি যে গত 50 বছর ধরে গ্র্যান্ড আইডিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গ গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, পশ্চিমবঙ্গের মাধ্যমে আসিয়ান এবং উত্তর পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এই পশ্চিমবঙ্গের মাধ্যমে কিন্তু ভারত যাবে। অতীতে এই ছিল, সেই অতীতকে আমাদের ফিরিয়ে আনতে হবে একটি নতুন রূপে, একটি নতুন পরিকাঠামোয়, একটি নতুন রোডম্যাপের মাধ্যমে। এবং সেই জন্য এই গ্র্যান্ড আইডিয়া, বিচ্ছিন্নতাবাদের অবসান এবং পশ্চিমবঙ্গকে মূল স্রোতে ফিরিয়ে আনা। আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এই তিনটে সংকল্প হওয়া উচিত নিজেদের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত কর্মক্ষেত্রে এবং আমাদের সামাজিক কর্মক্ষেত্রে। এই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমি অনেক কিছু বলার চেষ্টা করেছি, আমার মাঝে মাঝে মনে হয় যে এই বলার মধ্যে হয়তো কিছু ফাঁকও থেকে যায়, কিন্তু এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে এই হিন্দু একাত্মবোধ অনুভব করাটা, সেই জন্য আপনার একল গীতের যে মূল আমাদের যে দিক প্রদর্শন করলো, সেই মূল স্রোতেও আমাদের ফিরে আসতে হবে। এবং খুব গর্বের সহিত আমাদের বলা উচিত যে পশ্চিমবঙ্গের গঠন কেন হয়েছিল, কাদের জন্য হয়েছিল, সেই ইতিহাস আমরা যাতে মুক্ত কণ্ঠে, মুক্ত আবহাওয়ায় পরিবেশন করতে পারি, সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। এবং আমাদের প্রাণকেন্দ্র, সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রগুলোকে যাতে আমরা শুধু সংরক্ষণ না, পুনরুজ্জীবিত করতে পারি, সেই পরিবেশ, সেই পরিস্থিতির গঠন করতে হবে। এবং সেই জন্যে আগামী দিনে পরিবর্তন খুব প্রচন্ডভাবে জরুরি, এবং সেই পরিবর্তনের প্রথম পদক্ষেপ আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে। কেন আপনাদের, ইউ রিপ্রেজেন্ট, আমি যেটা বলি, ইউ রিপ্রেজেন্ট আ সিনার্জি অফ দি ইন্টেলিজেন্সিয়া। আপনাদের বিনা, আপনাদেরকে বাদ দিয়ে মূল পরিবর্তন কিন্তু সমাজে কোনোদিনই হবে না। সেই পরিবর্তন ওপর পরিবর্তন হবে, আসল পরিবর্তন না। আপনাদের মাধ্যমে, আপনাদের দ্বারা, আপনাদের সঙ্গে মূল পরিবর্তন, এবং এই পরিবর্তন দীর্ঘমেয়াদী পরিবর্তন, এই আমার বিশ্বাস। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে বিপুলদা, অনুপ এবং সঞ্জয় দাকে। সবাই আপনারা যারা বসে আছেন, যারা আয়োজক, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আবার 5 বছর পর ফিরে আসবো না, মাঝে মাঝে এখানে আসতে থাকবো। অনেক অনেক ধন্যবাদ।